যারা দীর্ঘ সময় ধরে গল্প শুনতে চেয়েছেন, শুধু তাদের জন্য গত কয়েকদিনের গল্পগুলো একসাথে করে আপলোড করছি আজকের ভিডিওটিতে। আজকের গল্প অনুসোয়া। আমেরিকা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন অরিন্দম। ভালোবাসবো বলে ভালোবাসাটা হয়নি, এমনি করেই হয়ে গেছে। বলতে গেলে একরকম নির্ভেজাল দুষ্টুমি দিয়েই এর শুরু, আর শেষটা না, এর বোধহয় কোনো শেষ নেই। আনন্দ বেদনার ফাল্গুধারা নিয়ে শুধু বইয়েই চলা যেন রবীন্দ্রনাথের সেই কবিতার মতো। পথের শেষ কোথায়, কি আছে শেষে? ওকে প্রথম দেখি কলেজে পরীক্ষার হলে। আমি তখন ওদের কলেজের নতুন লেকচারার। লাভ অ্যাট ফার্স্ট সাইট। তাই হলো, ছাত্রী শিক্ষকের সম্পর্ককে এক লহমায় বদলে দিলাম। কঠিন সিদ্ধান্ত, কঠিন সম্পর্ক এবং সর্বোপরি কঠিন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমার এ আবেগের যুদ্ধ। জানি জয় যতটা, তার চেয়েও বেশি পরাজয়ের গ্লানি। অনেক প্রতিকূলতা, অনেক অপবাদের ভয়ও আমার ইচ্ছেকে বদলে দিতে পারেনি। পরীক্ষার হলে ওই 3 ঘন্টার দেখা, তারপরে কেমন করে যেন সময়গুলো দ্রুত ওকে আমার কাছে, একেবারে আমার হৃদয়ের নিভৃতে এনে চুপটি করে বসিয়ে দিল। মন কাড়া সুন্দর হাসির জন্য ওকে নাম দিয়েছিলাম অনুসোয়া, এবং সে আমাকে ডাকত অরিন্দম বলে। সেই ক্ষণ, সেই স্মৃতি আজও এই প্রবাসে আমাকে তাড়া করে বেড়ায়। 1 দিন 2 দিন না, দীর্ঘ 9 মাস ওর সঙ্গে টেলিফোনে কথা বললাম, কিন্তু পরিচয় দিলাম না। ইচ্ছে করে নয়, ভয়ে। পাছে সে অন্যভাবে আমাকে নিয়ে সব বলে দেয়। কলেজে কি তখন মুখ দেখানো যাবে? আগে তো ওকে আমার বুঝতে হবে, তারপরে না প্রকাশ। প্রথম প্রথম ফোনে পরিচয় না দেয়ায় সে রাগ করত, ফোন রেখে দিত। বলতাম, আমাকে মন্দ কথা বা গালাগালি দিও না, সুন্দর করে কথা বলো, না হলে পরিচয় দিলে তুমিই লজ্জা পাবে। পরিচয় না দিলেও তুমি এমনিতেই আমাকে চিনতে পারবে, শুধু সময়ের ব্যাপার। এরপর থেকে সে সুন্দর করে আমার সঙ্গে কথা বলতো। মাঝে মধ্যে সে আমাকে বলতো, আপনি একটা রহস্য। ওর তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। টেলিফোনের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলোর মুখস্থ নিতাম। একবার সন্দেহ করে বলেছিল, আপনি কি কোনো কলেজের প্রফেসর নাকি? আমি হেসে উড়িয়ে দিতাম, বলতাম, আমি তো বিএ পাশ করে কি কেউ কলেজে পড়াতে পারে? আরও অনেক ক্লু দিয়েছিলাম, তাও ধরতে পারেনি। সন্দেহ হলে বলতো, কিন্তু নিজেকে লুকানোর জন্য যা বলতাম তা বিশ্বাস করত। আমার গ্রামীণ ফোনের নাম্বারে ফোন করত, অথচ গ্রামীণ ফোন অফিসে গিয়ে গ্রাহকের নাম জেনে নেয়ার কৌশলটাও ওর মাথায় আসেনি। একদিন ফোন করে বলেছিলাম, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? এক লাফে উচ্চস্বরে বলে উঠল, আপনি আমার প্রোগ্রাম দেখেছেন? বললাম, কিসের প্রোগ্রাম? জানি না তো, এমনিতেই রবীন্দ্রনাথের এই গানটি মনে পড়ল, তাই বললাম। ও মেনে নিল। আসলে ওর কথাই সত্যি। কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতির প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগী হিসেবে সে ওই গানটি গেয়েছিল, এবং আমি মঞ্চে আরও 3 জন সহকর্মীর সঙ্গে বিচারক ছিলাম। অনুসোয়া আমার চোখের কাছে, শরীরের অতি কাছের দূরত্বে তার সঙ্গীত পরিবেশন করছে, এবং আমার হাতের কলম দিয়ে আমার ভালোবাসার মানুষটিকে মূল্যায়ন করছি। কঠিন পরীক্ষা, একদিকে বিচারক হিসেবে দায়িত্ব পালন, অন্যদিকে ভালোবাসার মানুষটির প্রতি সহানুভূতি। ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারি না, অনুসোয়া, তাল লয় উচ্চারণ সব ঠিক রেখে গাও, আমি মার্ক দেওয়ার জন্য প্রস্তুত। তুমি তোমার যোগ্যতা দিয়ে আমার কাছ থেকে পুরো 10 নাম্বার নিয়ে নাও। কিন্তু না, সে পারেনি। সহকর্মী এক মহিলা বিচারক আমার দেয়া নাম্বার দেখে বললেন,
এত কম নাম্বার দিলে কেন? মেয়েটা সুন্দরী দেখেও তো তোমার একটু বেশি নাম্বার দেওয়া উচিত। মনে মনে বললাম, ওর এই লোক দেখানো 10 নাম্বারের পুরোটা দরকার নেই। ওকে আমার হৃদয়ের অগণিত নাম্বার দিয়ে দিলাম। পরীক্ষার ফল বের হলো। আগেই জানি রেজাল্ট কেমন হবে, ঠিক তাই হলো। অনুসুয়ার মন খুব খারাপ। ফোনে অনেক সান্ত্বনা দিলাম। এরপরে তার শুরু হলো নতুন বায়না। আমাকে দেখবে সশরীরে। অনেক অনুনয়, অনেক অনুরোধ। ওর মনের অবস্থা বুঝতে পেরেছি। এদিকে আমিও দীর্ঘদিনের আত্মগোপনে হাঁপিয়ে উঠেছি। দ্বিধা এবং দ্বন্দ্বের দোলাচলে আমি সিদ্ধান্তহীন। বুঝতে পেরেছি অনুসুয়া আমার আসল সত্তাকেই সন্দেহ করে রেখেছে। এখন তার শুধু মিলিয়ে দেখার চেষ্টা। কলেজে একদিন এসে এক পিয়নকে পাঠালো আমার মোবাইল ফোনের নাম্বারটা নেয়ার জন্য। মনে হয় সে যে রহস্যকে প্রতিদিন ফোন করে সেই একই ফোন নাম্বার কিনা। সবই দেখলাম, সবই বুঝলাম, পিয়নকে নাম্বারটা দিলাম না। রাতে ফোনে আবারও অনুরোধ, আমাকে দেখার জন্য, পরিচয় জানার জন্য। ছাত্রী শিক্ষকের স্বাভাবিক সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে আমি অসম সাহসিকতার সঙ্গে ভিন্ন সম্পর্কের ভুবন রচনা করেছি। আমি অনুসুয়াকে মন থেকে ভালোবেসেছি, আপন করে নিতে চেয়েছি। কলেজে আরও অনেক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু অন্য কারোর প্রতি আমার হৃদয়ের কোনো দুর্বলতা ছিল না। শুধু কেন অনুসুয়াকে আমার ভালো লেগেছে এই প্রশ্নের সঠিক উত্তর আজও অজানা। কারো কারো শারীরিক অবয়ব, কথা বলার ঢং, হাসি কিংবা চোখের দীপ্তি কারো না কারো অন্তরে কখন দোলা দেবে কেউ জানে না। এই দীর্ঘ আত্মগোপনের জবনিকা টানার জন্য অনুসুয়াকে বললাম, তুমি তো আমাকে প্রতিদিন দেখো, আবার নতুন করে কি দেখবে? আজকে তাহলে শেষ পর্যন্ত পিয়নকে পাঠালে আমার ফোন নাম্বার মিলিয়ে দেখার জন্য? শুধু এইটুকুই। ব্যাস, ফোনের ওপাশ থেকে আনন্দের অট্টহাসিতে সে প্রফুল্ল। এখনো এতগুলো বছর পরেও সে হাসির রেশ আমার কানে দিব্যি প্রাণবন্ত। 9 মাসের সন্দেহটা আজকে প্রমাণিত হওয়ায় সে উচ্ছ্বসিত। বলল, আমি আগেই অনুমান করেছিলাম আপনিই হবেন অরিন্দম। পরিচয় তো জানলে, এখন কি আমাকে ভালো লাগবে? লাগবে। তাহলে কাল দেখা হোক। তাই হলো। দিনটি এখনো মনে আছে। অনুসুয়া কলেজে এলো। দেখলাম, মন ভরে দেখলাম। মনেই হলো না সরাসরি এই প্রথম আমার অনুসুয়ার সঙ্গে কথা বলছি। চোখে চোখ রাখলাম। বললাম, অনুসুয়া, একটা শব্দ করো তো। ফোনে এ কথাটি প্রায়ই ওকে বলতাম। এর অর্থটা সে জানে। অনুসুয়া লজ্জায় রাঙা হয়ে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। বলল, ঢং, আমার বুঝি লজ্জা করে না? হাসি খুশি আর আনন্দের সঙ্গে সঙ্গে কেমন করে যে আমাদের 3টি বছর কেটে গেল টের পেলাম না। প্রথম যুদ্ধে তো জয়ী হলাম, এরপরে রয়েছে দ্বিতীয় যুদ্ধ। অনুসুয়া তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে এই দীর্ঘদিনেও আমাকে পরিচয় করিয়ে দেয়নি। আর এদিকে আমার পরিবারের সদস্যরা এ সম্পর্ক মেনে নিতে চায় না। বলে, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছ, আর তোমার বউ হবে ইন্টারমিডিয়েট পাশ করা একটা মেয়ে। তাদের অনেক বোঝালাম, ভালোবাসার কাছে এটুকু অযোগ্যতা কোনো দোষের নয়। সংসারে মেজ বোনের প্রাধান্য বেশি, তাকেই বেশি করে বোঝালাম। একদিন বোনের একটি অপারেশন হলো ঢাকার বারডেমে। বি পজিটিভ রক্তের দরকার। ডাক্তার বললেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ রক্ত দিলে ভালো হয়। বোনকে রক্ত দিলাম। তার 2 দিন পরে অনুসুয়াকে নিয়ে বারডেমে অসুস্থ বোনের সামনে উপস্থিত হলাম। বোন আমাদের 2 জনকে আশীর্বাদ করলেন। অনুসুয়াকে বললাম, তোমার বাবা মাকে বলো আমাদের সম্মতির কথা। অনুসুয়া তার যুদ্ধে হেরে গেল।
বিয়ের কথা শুনে আমার সঙ্গে দেখা বন্ধ করে দিল, ফোনে কথা বলা বন্ধ করে দিল। হয়তোবা কিছুটা তার নিজের সিদ্ধান্ত, কিংবা কিছুটা তার পারিবারিক সিদ্ধান্ত। অপেক্ষা করলাম। 1 মাস পর অনুসুয়া তার সিদ্ধান্ত জানালো। আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে গেলে সে আমাকে বিয়ে করবে, না হলে নয়। আমার মতো মধ্যবিত্ত ঘরের একটি ছেলের কাছে বিদেশ মানেই সোনার হরিণ, বিদেশ মানেই অনেক টাকা খরচ। কখনোই বিদেশের স্বপ্ন দেখিনি। দেশেই খুশি ছিলাম, যা ছিল তাতেই সুখী ছিলাম। অনুসুয়া আমার মনের মধ্যে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল। অনুসুয়া আমার পুরুষত্বের ওপর একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমার নির্ভেজাল ভালোবাসায় শর্ত জুড়ে দিল। আমার এক বন্ধু বেলজিয়াম থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছে, আমাকে সে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিল। অনুসুয়াকে বললাম, আমি বেলজিয়ামে চেষ্টা করতে পারি। অনুসুয়া বলল, না, বেলজিয়াম টেলজিয়াম নয়, অস্ট্রেলিয়াতে যেতে হবে। অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যাওয়ার জন্য নয়, অনুসুয়াকে পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিলাম। অনুসুয়ার জন্য আবার আরেক যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। অনুসুয়াকে বললাম, আমি পারবো অনুসুয়া, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গেই থাকো, সাহস দাও। কলেজে চাকরির পাশাপাশি আরও একটি সম্মানজনক চাকরি করতাম। অনুসুয়া জানত আমি খুবই পরিশ্রমী ছেলে। আমার মতো সেও গান পছন্দ করত, কবিতা ভালোবাসত। আমাদের দুটো পরিবারই সংস্কৃতির পরিমণ্ডলে আবদ্ধ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি খুব পছন্দ করত অনুসুয়া। আমার কণ্ঠে প্রায়ই আবৃত্তি শুনতে চাইত। ফোনের এপার থেকে ভরাট কণ্ঠে আবৃত্তি করে ওকে মন্ত্রমুগ্ধের মতো করে রাখতাম। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? আমি এই লাইনটিকে মাঝে মধ্যে ব্যঙ্গ করে বলতাম, অনুসুয়া, আমাদের আর কবে বিয়ে হবে? আমার দুটো চাকরি যখন 4টেয় গিয়ে পৌঁছাবে তখন তুমি আমায় বিয়ে করবে? অনুসুয়া খিলখিল করে হাসত। ঝর্ণার জলের শব্দের মতো হাসির অনুরণন তার কণ্ঠে লেগে থাকত। আবার অস্ট্রেলিয়ার প্রস্তুতি যখন পাকাপোক্ত, তখন অনুসুয়া তার সর্বশেষ সিদ্ধান্ত প্রকাশ করল। আমার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিল। একদিকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার আসে, অন্যদিকে অনুসুয়া দূরে সরে যায়। আমাকে সে ধোঁকা দিল। ধীরে ধীরে মনকে স্থির করলাম। ভাবলাম, দেশে যতই প্রিয়জনের কাছ থেকে কষ্ট পাব, বিদেশে ততই বেশি মন দিয়ে থাকতে পারব। এখানকার মায়াটা যতটা কমবে ততই মঙ্গল। একই সঙ্গে আমি আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার প্রস্তুতি নিলাম। খুব মনোযোগ দিয়ে এ বিষয়ে নিজেকে ব্যস্ত রাখলাম। আমেরিকান এক ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার জন্য ভিসা পেয়ে যায়। তখন হাতে মাত্র 4 দিন। গ্রামের বাড়িতে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এলাম। একই কলেজের খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাত্র এবং সহকর্মী অধ্যাপককে বললাম। তারা চোখের জলে এয়ারপোর্টে আমাকে বিদায় জানালো। আমি আনন্দ এবং বেদনার দোলাচালে ব্রিটিশ এয়ারওয়েজে আকাশে উড়লাম। অনুসুয়া জানল না আমারই চলে যাওয়া। ভালোবাসার জন্য আমি দুরন্ত ষাঁড়ের কপালে বাঁধিনি লাল কাপড়, কিংবা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনিনি 108টা নীলপদ্ম। কিন্তু ভালোবাসার সম্ভ্রম বাঁচাতে যে শর্ত পূরণ করতে পেরেছি, সেটুকুই আমার পরম অহংকার। অনুসুয়াকে সারা জীবনের জন্য বাস্তব থেকে সরিয়ে স্বপ্নে সাজিয়ে রাখলাম। নিউ ইয়র্কে পৌঁছে শেষবারের মতো ফোন করে ওকে বললাম, অনুসুয়া, আমি এখন আমেরিকায়। আজকের গল্প সত্য মেশিন। নারায়ণগঞ্জ থেকে গল্পটি পাঠিয়েছেন
শিহাব। জাতীয় বিজ্ঞান একাডেমির মহাপরিচালক এম.এ. বাতেনের বিশাল টেবিলটার সামনে মুখ কাচুমাচু করে বসে আছে সেকান্দার আলী। এ লোকটির স্বাক্ষরিত চিঠি পেয়ে সে এসেছে। নিজেকে খুব বেমানান লাগছে। এত পরিপাটি কোনো রুমে সে কখনো প্রবেশ করেনি। চারদিকে শুনশান নীরবতা। সবচেয়ে বেশি খারাপ লাগছে মিস্টার বাতেন রিভলভিং চেয়ারে পেছন ফিরে বসে কোনো একটা কাগজ খুব মনোযোগ সহকারে পড়ছেন। পেছন থেকে কোনো মানুষ সম্পর্কে অনুমান করা যায় না। লোকটা রাগী না মিষ্টভাষী, তার সঙ্গে কী রকম আচরণ করবে কিছু বোঝা যাচ্ছে না। 3 মিনিট ধরে একই রকম ভঙ্গিতে বসে আছেন। খুবই উসখুস লাগছে। ঠিক 3 মিনিট 40 সেকেন্ড পর বাতেন চেয়ারটা ঘুরিয়ে সেকান্দার আলীর মুখোমুখি হলেন। ঝাড়া 10 সেকেন্ড কোনো কথা না বলে তাকিয়ে থাকলেন। এই হত দরিদ্র ছেলেটি এমন একটা আবিষ্কার করতে পারে তা যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। ছেলেটির শরীরে দারিদ্রতার ছাপ সুস্পষ্ট। মাথার লম্বা চুলগুলো জপজপে তেল দিয়ে পরিপাটি করে আছড়ানো। পরনের শার্টটি কোনো এককালে হয়তো সাদা রং ছিল, এখন আর তা নিশ্চিত করে বলার উপায় নেই। শরীরের নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্র দেখা না গেলেও তা কী ধরনের হবে সেটা অনুমান করতে কোনো কষ্ট হচ্ছে না। নিজের অজান্তেই গলা দিয়ে দীর্ঘশ্বাস ধরনের একটা ছোটখাটো শব্দ বেরিয়ে গেল। কি দিয়ে কথা শুরু করবেন তা যেন তিনি মনে করতে পারছেন না। তথ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা বলতে হবে। তথ্য সংস্থার লোকগুলো সম্ভবত আজকাল পরিশ্রম না করে এয়ার কন্ডিশন রুমে বসে রিপোর্ট তৈরি করে অথবা তথ্য চেপে যায়। সেকান্দার আলী সম্পর্কে যে রিপোর্টটি তথ্য সংস্থা থেকে পাঠানো হয়েছে, যা তিনি এইমাত্র পড়ে শেষ করলেন, সেখানে উল্লেখ আছে ছেলেটির জন্ম একটি সাধারণ ঘরে। কিন্তু সে যে হতদরিদ্র তা কোথাও উল্লেখ নেই। নিশ্চয়ই আরও কোনো তথ্য চেপে যাওয়া হয়েছে। রিপোর্টের ওপর নির্ভর করা যাবে না, তার সঙ্গে কথা বলতে হবে। নীরবতা ভাঙলেন বাতেন। আপনি সেকান্দার আলী? জি স্যার। কি কাজ করেন? তেমন কোনো কাজ করি না। সংসার চলে কিভাবে? আমার কাছে প্রতিদিন কিছু মানুষ আসে, তারা খুশি হয়ে যা দেয় তাতেই আমার চলে যায়। লেখাপড়া কতদূর করেছেন? ইন্টারমিডিয়েট পর্যন্ত। সায়েন্স ছিল। আর করেননি কেন? বাবা মারা গিয়েছিলেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। বিয়ে করেছেন? জি না স্যার। বাড়িতে আর কে আছে? আর কেউ নেই স্যার। যতদূর জানি আপনার একটা যমজ বোন ছিল, সে আত্মহত্যা করেছিল কেন? ওটা আত্মহত্যা ছিল না, তাকে খুন করা হয়েছিল। আমি এখনও তা প্রমাণ করতে পারবো। আদালতে এসব কথা বলেননি কেন? বলেছিলাম, কিন্তু তারা আমার কথা নেয়নি। দুঃখিত, আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। আপনি কি আপনার মেশিনটি সঙ্গে নিয়ে এসেছেন? এনেছি স্যার। ওটা দিয়ে মূলত কি করা যাবে? ওটা মাথায় লাগিয়ে কথা বলতে হয় এবং তখন কেউ ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারে না। আমি নাম দিয়েছি সত্য মেশিন। আপনি এটা কখন কিভাবে আবিষ্কার করলেন? স্যার, এর উত্তরটা একটু দীর্ঘ। আপনার হাতে সময় থাকলে বলতে পারি। এখন থেকে 1 ঘন্টা পর আপনার এই মেশিনের উপর আমাকে রিপোর্ট করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমাকে ডেকেছেন। আপনি খুব সংক্ষেপে বলুন। পদ্মপুকুর গ্রামের অত্যন্ত প্রভাবশালী, ধনী এবং দয়ালু ব্যক্তি হিসেবে মিস্টার মজিদ সুপরিচিত।
সুখী মানুষ। বাড়িতে মানুষের ভিড় লেগেই থাকে। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলে টাকার অভাবে ফাইনাল পরীক্ষা দিতে পারছে না, কে কার বিরুদ্ধে মামলা করল, গ্রামের ইত্যাকার সব সমস্যা তার জানা, অথবা বলা যায় লোকজন এসে তাকে জানিয়ে যায় সাহায্যের আশায়। বিপত্নিক এ ব্যক্তির একটিমাত্র ছেলে সেলিম। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। 5 বছর বয়সে মাকে হারিয়েছে। তারপর অতিরিক্ত আদরে বড় হয়েছে। ফল হয়েছে উল্টো। বড় হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি। হেন কোনো অপরাধ নেই যা সে করে না। মজিদের ছেলে বলে কেউ নালিশ করে না। কিন্তু একটি ঘটনা পুরো গ্রামকে নাড়া দিয়ে গেল। নাড়া দিয়ে গেল মজিদকে। সর্বশান্ত হল একটি পরিবার। মজিদ প্রয়োজনে অপ্রয়োজনে যে লোকটিকে তার সঙ্গে রাখেন তিনি তার পড়শি আরজত আলী। আরজত আলীর এক ছেলে এক মেয়ে, যমজ। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছে। সামান্য কিছু জমি জমা রয়েছে। যথেষ্ট আর্থিক টানাপোড়েন থাকলেও অনেকটা সুখে আরজত আলী দিনাতিপাত করছিল। তার ছেলে সেকান্দার আলী আধা পাগল ধরনের। সারাক্ষণ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে পড়ে থাকে, কারো সাথেও নেই, পাচেও নেই। কিন্তু উল্টো স্বভাবের হয়েছে তার মেয়ে রাজিয়া। এত রূপবান, গুণবান এবং প্রাণোচ্ছল একটি মেয়ে এত সাধারণ ঘরে জন্ম না হয়ে কোনো রাজার ঘরে জন্ম নিলেই হয়তো ভালো হতো। কথায় আছে, তেলে জলে কখনো মিশ খায় না। কিন্তু এখানে তার ব্যতিক্রম হলো। রাজিয়া প্রেমে পড়ে গেল ধনির দুলাল সেলিমের। দুজনেই দুজনের জন্য পাগল। সারা জীবনে যে কোনো দিন অবাক হয়নি, সেই সেকান্দার আলী ও রাজিয়ার মুখ থেকে কথাটা শুনে নির্বাক হয়ে গেল। তার হাত ধরে পাশে বসিয়ে বোনকে অনেক বোঝালো। ওরা বড় লোক, তোর সঙ্গে তামাশা করছে। তুই ওই ছেলের চালাকি ধরতে পারবি না। তোকে প্রমাণ করে দেব তুই মিথ্যে মরীচিকার পিছনে ছুটছিস। আরও অনেক কিছু। কিন্তু রাজিয়া অটল। সেলিমকে তার চাই চাই। 6 মাস হাড়ভাঙা খাটুনির পর সেকান্দার আলী একটা যন্ত্র আবিষ্কার করল। প্রথম দর্শনে যে কেউ বলবে ওটা মোটর বাইক চালকের হেলমেট। রাজিয়াকে ডেকে এনে বলল, নিয়ে আয় তোর সেলিমকে, তাকে পরীক্ষা করব। রাজিয়া হতবাক হয়ে জিজ্ঞাসা করল, কিসের পরীক্ষা? সেলিম তোকে কতটা ভালোবাসে এখনই তার প্রমাণ হবে। এটা মাথায় পড়ে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, মুখ দিয়ে উচ্চারণই হবে না। এ নিয়ে 2 ভাই বোনে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করল। শেষমেশ রাজিয়া নিজে গিয়ে সেলিমকে ডেকে আনল। সেকান্দার আলী নিজ হাতে সেলিমের মাথায় হেলমেটটা পরালো। হেলমেটের ভেতর থেকে 7-8টা ইনসুলেটেড ফ্লেক্সিবল তার বের করে সেলিমের শরীরের বিভিন্ন জায়গায় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়া হলো। রাজিয়া গালে হাত দিয়ে একপাশে কাত হয়ে বেশ আগ্রহ সহকারে বসে আছে। সেকান্দার আলী বলল, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দেবেন। আপনার নাম কি? সেলিম চৌধুরী। আপনার পেশা কি? আপাতত ঘুরে বেড়ানো ছাড়া আমার কোনো কাজ নেই। রাজিয়া কে? আরজত আলীর একমাত্র কন্যা। আপনি তাকে ভালোবাসেন? নিশ্চুপ, তবে তার মাথা সহ সারা শরীর কাঁপছে। আপনি কি রাজিয়াকে ভালোবাসেন? নিশ্চুপ, তবে কাঁপুনির পরিমাণ আরও বেড়ে গেল। আপনি কি রাজিয়াকে ভালোবাসেন? না, আমি তাকে ভালোবাসি না। পুরোটাই অভিনয়। এটুকু বলার পর রাজিয়া একটানে সেলিমের মাথা থেকে হেলমেটটা খুলে ফেলল, ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর এই যন্ত্র আমি বিশ্বাস করি না। সেলিমকে হ্যাচকা টান মেরে উঠিয়ে নিয়ে রাজিয়া চলে গেল। সেদিন রাতে রাজিয়া বাড়ি ফিরল না।
সারা রাত খোঁজাখুঁজি করার পর ভোর রাতের দিকে রাজিয়ার রক্তাক্ত লাশ পাওয়া গেল মজিদের শান বাঁধানো পুকুর ঘাটে। ভূতের কাণ্ড বলে গুজব ছড়ালো গ্রামে। পুলিশে খবর দিলেন মজিদ। এরপর ঘটল অনেকগুলো ঘটনা। পোস্টমর্টেমে জানা গেল রাজিয়া 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মামলা মোকদ্দমা হলো, আরজত আলী মারা গেলেন, সর্বশান্ত হল সেকান্দার আলী। বিজ্ঞান একাডেমির মহাপরিচালক বাতেন সংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রীকে সত্য মেশিনটি কিভাবে কাজ করে তা বোঝাচ্ছেন। কিভাবে ভেতর থেকে একটি বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র তৈরি করা হয় তার বিশদ বিবরণ দিলেন তিনি। কৃত্রিম উপায়ে তৈরি বিশেষ ধরনের বৈদ্যুতিক চৌম্বকীয় আবেশ শরীরের 8টি অংশ দিয়ে মস্তিষ্কে নিউরন সেলে পাঠানো হয়। প্রতিটি মানুষ কথা বলা শুরু করার প্রায় 1 পিকোসেকেন্ড আগেই তার মস্তিষ্কে একটি বৈদ্যুতিক আবেশ তৈরি হয়। কথাটি সত্য হলে এক ধরনের আবেশ এবং মিথ্যা হলে আরেক ধরনের আবেশ তৈরি হয়। 9 ভোল্টের 3টি ব্যাটারি দিয়ে হেলমেটের ভেতর থেকে কৃত্রিম উপায়ে যে বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র তৈরি হয় তা মস্তিষ্কের মিথ্যা আবেশটাকে শুষে নেয় বা বলা চলে 0 করে ফেলে। ফলে এটা মাথায় পড়ে কেউ আর মিথ্যা কথা বলতে পারে না। আরও বিশদভাবে বলতে গেলে কিছু ইলেকট্রিক সার্কিট, পদার্থের ক্ষুদ্রতম অংশ ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে বিস্তারিত বলতে হবে। আর শুনতে হবে না, এই বলে 2 মন্ত্রী তাকে থামিয়ে দিলেন। 2 সচিবকে ডাকা হলো। তাদের রিপোর্ট থেকে জানা গেল এ পর্যন্ত এ মেশিনের আর কোনো কপি হয়নি। আবিষ্কর্তার বাড়িতে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। দূর দূরান্ত থেকে প্রেমিক প্রেমিকারা চলে আসে তাদের প্রেমের পরীক্ষা দিতে। কেউ খুশি মনে, আবার কেউ মুখ ভার করে বাড়ি ফেরে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বিবাহিত দম্পতিদের নিয়ে। অনেকগুলো ডিভোর্সের ঘটনা ঘটেছে। অ্যাটেম্প টু মার্ডারের ঘটনা ঘটেছে কয়েকটি। ইদানিং স্থানীয় লোকজন দাবি করছে এই হেলমেট মাথায় দিয়ে জাতীয় নেতা নেত্রীদের রাজনৈতিক ভাষণ দিতে হবে। আদালতের কাঠগড়ায় সাক্ষ্যের মাথায় এটা লাগিয়ে জেরা করতে হবে। সবাইকে বিদায় করে দিয়ে 2 মন্ত্রী ফিসফিস করে কিছু একটা আলোচনা করলেন। কয়েকটি জাতীয় দৈনিকে বেশ হেলাফেলায় প্রেমিক প্রেমিকাদের জন্য দুঃসংবাদ শিরোনামে সেকান্দার আলীর মৃত্যু সংবাদ ছাপা হলো। রাজধানী থেকে সরকারি গাড়িতে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকসহ মারা গেছে আধা পাগল বিজ্ঞানী সেকান্দার আলী। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। সেই সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার বহুল আলোচিত সত্য মেশিনটি। আজকের গল্প টিকেটবিহীন যাত্রা। ঢাকা থেকে গল্পটি পাঠিয়েছেন মুক্তা। লালমাই রেল স্টেশনের গা ঘেঁষে বাসন্তীপুরের ছোট্ট ঘরে আমার স্বর্গ। ঘরের সব কিছু ট্রেনের ঝিকঝিক শব্দের তালে নেচে ওঠে। কু হুইসেলের শব্দে জেগে ওঠে গ্রাম। ফেরিওয়ালা আর হকারদের সুরেলা আওয়াজে জমে ওঠে পসার। ঢং ঢং স্টেশনের ঘণ্টা শুনতে শুনতে চোখ জুড়ে নেমে আসে স্বপ্ন। জন্ম থেকে ট্রেন দেখে অভ্যস্ত। চোখে ট্রেনের স্বপ্ন ছাড়া সব কিছু যেন বেমানান। মা বলতেন শিশু বয়সে ট্রেনের শব্দে আমার কান্না থেমে যেত। ট্রেনের সঙ্গে ছোটাছুটির প্রতিযোগিতা ছিল শৈশবের খেলা। তখন স্বপ্ন ছিল ট্রেনের চালক হব। এত বড় ট্রেনটাকে হুসহুস করে চালিয়ে চাঁদে চলে যাব। কৈশোরে ট্রেনের নানান রহস্য কল্পকাহিনী নিয়ে মেতেছিলাম। কল্পনায় দস্যু বনহর, দুঃসাহসী বাহরাম বা মাসুদ রানা হয়ে পুরো ট্রেনের খারাপ যাত্রীদের পর্যদুস্ত করে ফেলতাম। এখন জীবন চলছে ট্রেন বিষয়ক স্বপ্ন ফেরি করে। ট্রেনের দিকে তাকিয়ে দেখি
রূপসী আর অপ্সরীদের উড়ন্ত চুল। ভাবি, আহা, যদি ছুঁয়ে দিতে পারতাম। দীর্ঘশ্বাস ফেলি এবং ভাবি সেই দিনগুলোর কথা যখন আমার ঠিকানা ছিল লোকাল ট্রেনের ভিড়ের ভারে নুয়ে পড়া বগিগুলো, যেখানে আমি সঞ্চয় করেছিলাম মানব সমুদ্রে ঝাঁপ দিয়ে ঠাঁই করে নেয়ার অভিজ্ঞতা, কোনো কোমল দেহের সুখ স্পর্শে শিহরিত হওয়ার আস্বাদন, জানালার পাশে সিট পেয়ে লটারি জয়ের আনন্দ, আবার সেই সিট কোনো সুন্দরী যাত্রীর জন্য বিসর্জন দিয়ে রোমাঞ্চিত হওয়ার সুযোগ, কোনো বৃদ্ধ বা শিশু যাত্রীদের একটু স্বস্তি দিতে পারার মাঝে যুদ্ধ জয়ের তৃপ্তি। শিশুসহ মায়ের বসার সুযোগ দিয়ে পেয়েছি হাজারো সকৃতজ্ঞ চাহনি। সর্বোপরি পেয়েছিলাম ট্রেন ভ্রমণের এক অনাবিল আনন্দ। তবে এখন সবই অতীত। যে ঘটনা আমার জীবনের সব কিছুকে অতীত করে দিয়েছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। লালমাই থেকে 4 স্টেশন দূরে অবস্থান। আমরা 6 জনের একটা গ্রুপ লালঘাট স্টেশন থেকে ট্রেনে চড়তাম। আমরা ছিলাম টিকিটবিহীন মাস্তান যাত্রী। কোনো ক্লাসের বাছ বিচার ছিল না, তবে যাত্রী সেবার একটা মনোভাব সবসময় কাজ করত। টিকিট কেটে ট্রেনে চড়া ছিল ছাত্রত্বের অপমান। টিকিট চেকাররাও আমাদের ঘাটাতে সাহস করত না। কথায় কথায় আমাদের মাঝে এক বাজি হয়ে গেল, যে আগে টিকিটধারী যাত্রী হবে তার কাছ থেকে নেওয়া হবে 2 সিনেমা দেখার খরচ। টিকিট ছাড়া আমাদের যাতায়াত নির্বিঘ্নেই চলছিল। হঠাৎ মোবাইল কোর্ট একদিন ট্রেন ঘেরাও করল। সবাই চোখের নিমেষে কোন দিক দিয়ে কেটে পড়ল বুঝতে না পেরে যেই ট্রেন থেকে নামলাম, এক কালো পুলিশ ধাক্কা মেরে একটা দড়ির বেষ্টনীর মধ্যে দাঁড় করিয়ে দিল। সামনে টেবিলে বসা ম্যাজিস্ট্রেট। 150 টাকার নিচে জরিমানা করা হচ্ছে না। যারা টাকা দিতে পারছে না তাদেরকেই ঢোকানো হচ্ছিল মুরগির খোয়ারের মতো ছোট্ট একটা কাঠের ঘরে। ভেতরের লোকগুলোর পা আর অসহায় চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ভয়ে আমার পা কাঁপতে লাগলো, অন্তরাত্মা শুকিয়ে গেল। এই খোয়ারে ঢোকালে মরে যাব, তারপর কোর্ট কাছারি সবাই জানবে, মুখ দেখাবো কেমন করে? পকেটে মাত্র 15 টাকা। বন্ধুরা সব কোথায়? কেউ কি আমাকে বাঁচাতে পারবে? আর মাত্র 2 জন বাকি, তারপরই আমার খোয়ারে প্রবেশের পালা। চোখে অন্ধকার দেখছি, পা কাঁপছে। মনে মনে কামনা করছি, ধরনী দ্বিধা হও, আমাকে ধারণ করো। হঠাৎ বন্ধু অনন্ত এসে পাশে দাঁড়ালো। হাতে শক্ত একটা কাগজ দিয়ে টেনে সামনে নিয়ে গেল। ম্যাজিস্ট্রেটকে কি বলার পর আমাকে নিয়ে বেষ্টনীর বাইরে বেরিয়ে এলো। অনন্তকে জড়িয়ে ধরে আল্লাহর শকর গোজার করলাম। অন্য বন্ধুরা এগিয়ে এলো। এতক্ষণে স্বাভাবিক হতে লাগলাম। সবাই আমার বোকামি নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি বললাম, অনন্ত তো বাজি হেরে গেল। সে হেসে বলল, ধুর, আমি গাধা নাকি? এই টিকিট দুটো তো ওই চাচা চাচির। তারপর সে টিকিট দুটো এক মধ্যবয়সী ভদ্রলোকের হাতে ফিরিয়ে দিল। ফিরতি ট্রেনে বাড়ি আসার সময় মনটা খুঁতখুত করতে লাগলো। সবাই বলাবলি করছিল, আজ সব কটা স্টেশনেই মোবাইল বসেছে। ট্রেনে ওঠার পর সব যাত্রীদের মুখে এক কথা, সামনের স্টেশনে মোবাইল আছেই আছে। খুব ভয় পেয়ে গেলাম, এবার ধরা পড়ে বোকা সাজতে পারবো না। অনন্তকে বললাম, এবার কি করব? সে বলল, ট্রেনটা স্টেশনে ঢোকার আগেই নেমে যেতে হবে। সবাই ট্রেনের হ্যান্ডেল ধরে রেডি হতে থাকলাম। সামনে সিগন্যাল বাতি, তার আগেই নামতে হবে। কে যেন চিৎকার দিল, সাবধান! মাথাটা ভেতরে আনতে গিয়ে পা দুটো বেরিয়ে পড়ল। শরীরে একটা ঝাঁকুনি খেলাম। তারপর হাসপাতালের বেডে।
এখন আমি ক্র্যাচে ভর দিয়ে স্টেশনে ছুটে যাই। সকলকে উপদেশ দেই, টিকিটবিহীন যাত্রী হবেন না। আমার অনেক স্বপ্ন ছিল ট্রেনে চড়ে সারা বিশ্ব ঘুরে বেড়াবো, কিন্তু এখন নিজের পা দুটোকে ট্রেনের সিঁড়ি পর্যন্ত উঁচু করতে বারবার ব্যর্থ হই। আজকের গল্প চা বাগানে। ভোলা থেকে গল্পটি পাঠিয়েছেন জামাল। বেশি রাতে বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে যায়। নিঃশব্দ এ জীবনে এমন বৃষ্টি নিঃসঙ্গতাকে আরও গাঢ় করে। মনে হচ্ছে কে যেন দরজা ধাক্কাচ্ছে। হ্যাঁ, ওই তো, সত্যিই তো কে যেন দরজায় জোরে জোরে থাপ্পড় দিচ্ছে। আমি চমকে উঠি। কে? আমি। ফ্যাঁসে গলায় উত্তর এলো। আমি কে? আমি কমলা। এত রাতে কি জন্য এসেছ? আশ্রয় চাই বাবু, একটু আশ্রয়। এত রাতে দরজা খুলতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। কোথায় যাব বাবু ঝড় বাদলের রাতে? আপনার এ বাংলো ছাড়া তো 2-3 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নেই। তাড়াতাড়ি দরজা খুলুন বাবু, ওরা এদিকেই আসছে। বাবু, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে বাঁচান। এত জোরে দরজা ঠেলছে যেন এক্ষুনি দরজাটা ভেঙে যাবে। আমার মনে হচ্ছে বাইরে মেয়েটা শরীরের সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে। আমি উঠবো করে উঠছি না। ব্যাপারটা কি বুঝতে চেষ্টা করছি। কমলা মেয়েটিকে কোনোদিন দেখিও নি। শুনেছি মেয়েটি নাকি সুন্দরী, এ চা বাগানেই কাজ করে। শুনেছি আমাদের চা বাগানের কোনো এক লম্পট কর্মকর্তা মেয়েটিকে বিয়ে করার লোভ দেখিয়ে মেয়েটির সর্বস্ব কেড়ে নিয়েছে। এতদিন ব্যাপারটি গোপন ছিল। কিছুদিন আগে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ব্যাপারটি রাষ্ট্র হয়ে যায়। এখন বিয়ে করা তো দূরের কথা, মেয়েটির সঙ্গে তার সম্পর্কের কথাই অস্বীকার করে সেই লোকটি। কমলার মতো আরও 2-4 জন সর্বস্ব খোয়ানো মেয়ে মানুষ আছে এই বাগানে, যারা ওই লম্পট নারী লোভীর প্রতারণার শিকার হয়েছে। কিন্তু চাকরি হারানোর ভয়ে কেউই মুখ খোলেনি। হতভাগ্য কমলার বাবা দিন দয়াল সেদিন অফিসে এসে আমার পা ধরে কান্নায় ভেঙে পড়ে, বিচার চায়। আমি নিচু পদের এক কর্মকর্তা, আমি কি পারি আমার উপরের স্তরের কর্মকর্তার বিচার করতে? দীনদয়াল এসব বুঝতে চায় না। নিরুপায় হয়ে কলকাতা হেড অফিসে বড় কর্তা বাবুর কাছে সবিস্তারে জানিয়ে পত্র লিখি। পূর্বাপুর অন্যান্য কর্মকাণ্ডও উল্লেখ করি এবং এখানকার ম্যানেজারের কাছে একখানা আর্জি নিজে লিখে দেই, যেন কমলা, তার বাবা ও অন্যান্য নির্যাতিতা মহিলা শ্রমিক নিয়ে গিয়ে আর্জিখানা পেশ করে, বিচার চায়। তারা সে মতে কাজ করে, এতেই কাজ হয়। লম্পট নারীভোগী বাবু সাময়িক বরখাস্ত হয়। এত সব কিছুর মূল হোতা যে আমি, সে কথা বাবু জানতে পেরে আমাকে শাসিয়ে যায়। আর যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে কমলা তো মরবেই, সঙ্গে আমাকেও পরপারে পাঠিয়ে দেবে। সেই থেকে কমলা ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। আমিও আর কোনো খোঁজ করতে পারিনি, কাজের চাপে ব্যস্ত ছিলাম। শিলিগুড়ি জলপাইগুড়ি এলাকা বর্ষাপ্রধান এলাকা। বৃষ্টি শুরু হলে একটানা 7 দিন পর্যন্ত ঝরতে থাকে বিরামহীনভাবে। পথঘাট নদীনালা ভরে উঠছে, ঘর ছেড়ে বের হওয়ার জো থাকে না। মাঝে মধ্যে কোম্পানির গাড়ি এসে অফিসে নিয়ে যায়। আজ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে। মোমবাতি জ্বালিয়ে প্রতিদিনের রোজনামচা লিখে শুয়ে পড়েছি। দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব জোরে দরজা ধাক্কাচ্ছে। বাবু, বাবু দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন, ওরা এদিকেই আসছে। আমি ভাবলাম
ওরা সবাই মিলে আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র করছে না তো? মেয়েটাকে ইচ্ছা করে এই ঘোর বর্ষার রাতে আমার ঘরে পাঠিয়ে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছে না তো? এরকম হওয়া বিচিত্র কিছু নয়। এসব চা বাগানের মানুষ। সুচতুর বাবুই হয়তো টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করেছেন। সব কিছু সম্ভব। বাবু, আপনার পায়ে পড়ি, দয়া করে দরজাটা খুলুন, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। এমন জোরে দরজা ধাক্কাচ্ছে বুঝি এখনই ভেঙে যাবে। আবার বললাম, এত রাতে দরজা খুলতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। দরজা ধাক্কাতে ধাক্কাতে ক্লান্ত হয়ে মেয়েটা গুমড়ে গুমড়ে কাঁদছে। মিনতি তার বর্ষার জলের মতো অস্থানে ঝরতে থাকে। এক সময় সব বন্ধ হয়ে যায়। কানে শুধু আসতে থাকে বৃষ্টির শব্দ, রিমঝিম রিমঝিম রিমঝিম। আমিও রাতের নিস্তব্ধতার মতো নিশ্চুপ থাকি। কখন ঘুমিয়ে পড়ি জানি না। ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলেই স্তব্ধ হয়ে যায়। মাথা ভূমিতে নুয়ে প্রণামের ভঙ্গিতে কমলা মরে আছে। আমি চিৎকার করে জ্ঞান হারাই। নিজেকে ক্ষমা করতে পারিনি। আমার অবহেলায় মেয়েটি মারা গেছে। মারা গেছে পেটের নিষ্পাপ সন্তানটিও। কি হতো অসহায় মেয়েটিকে যদি আশ্রয় দিতাম? ষড়যন্ত্র যদি তারা করেই থাকতো, কি হতো ফলাফল? মেয়েটিকে বিয়ে করতে হতো, তার সন্তানের বৈধতা হতো, এর বেশি আর কি হতো? মেয়েটা তো বেঁচে যেত। শাস্তিস্বরূপ আজও একা আছি, বিয়ে করিনি। সে কত কাল আগের কথা। চাকরি থেকে রিটায়ার করেছি, অনেক বছর হলো। এখন কলকাতায় বসবাস করছি। এখনো ঘন ঘোর বর্ষা রাত এলে হ্যালুসিনেশনে ভুগি। আজও ঘুম থেকে উঠে দরজা কড়া নাড়ার শব্দে মন বিভ্রান্ত হয়, কান বিভ্রান্ত হয়। আজও কানে বাজে সেই মেয়েটির কণ্ঠস্বর, আমি কমলা, তাড়াতাড়ি দরজা খুলুন। আমি প্রায় ছুটে এসে দরজা খুলি। কেউ নেই। বাইরে গাঢ় অন্ধকার, নীরবতা। এই অন্ধকারেই দেখতে পায় চা বাগানের সেই দিনগুলোকে। বর্ষণমুখর রাতে অমনি করে শুনতে পায় কড়া নাড়ার শব্দ। আজকের গল্প 18 বছর। গল্পটি এসেছে ঢাকা থেকে, কিন্তু গল্পের সাথে আসেনি কোনো নাম। মনে পড়ে তোমার? সে অনেক বছর আগে, যখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম। তুমি আমার থেকে তখন 5 ক্লাস উপরে পড়ো। আমরা একসঙ্গে কত খেলেছি, ঘুরেছি, এমনকি তোমাদের বাসায় প্রায় গিয়ে থাকতাম। তোমার মনে পড়ে কি? এক সময় আমার মায়ের অসুখের জন্য তোমাদের বাড়িতে ছিলাম অনেক দিন। তখন তোমার মা আমাদের দুজনকে কোলে বসিয়ে একসঙ্গে খাইয়ে দিতেন, ঘুম পাড়িয়ে দিতেন, একই বিছানায়। তখন অবশ্য আরও ছোট ছিলাম, স্কুলে ভর্তিও হইনি। তোমার সঙ্গে খাতা বই নিয়ে বসতাম। তোমার পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসত। সে তখন থেকেই আমার ছোট কচি মনটা শুধু তোমাকে ভালোবাসত। ভালোবাসা তখন কি আর বুঝতাম? এইটুকুই বুঝতাম যে তুমি যা করো, যা বলো, সবই আমার ভালো লাগে। তখন আমি ক্লাস 2 এর ছাত্রী। অন্য দিনের মতো সেদিনও তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তুমি কি মনে করতে পারছো? তোমার চেয়ে আমি কত ছোট তখন, তাও আমার স্পষ্ট মনে আছে। তুমি সেদিন আমাকে হঠাৎ একা ডেকে নিয়ে তোমাদের পড়ার ঘরে গেলে। আমি মন্ত্রমুগ্ধের মতো তোমার ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলাম। তুমি বললে, সোনামণি, এখানে তোমার নামটা লেখো তো দেখি। তোমার খাতায় আমার পুরো নামটা লিখে দিলাম। তুমি বললে,
বাহ, তোমার হাতের লেখা তো চমৎকার হয়েছে। এই বলে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলে। এরকম আকস্মিকতায় ভয় পেয়ে গিয়েছিলাম ভীষণ। কারো পায়ের শব্দে তুমি তাড়াতাড়ি আমায় ছেড়ে দিলে। মিষ্টি একটা হাসি দিয়েছিলে আমার দিকে তাকিয়ে। আমি কি বুঝেছিলাম জানি না, দ্রুত তোমার ঘর থেকে চলে গিয়েছিলাম আর আম্মাকে বাসায় যাবার জন্য ব্যস্ত করে তুলেছিলাম। সেদিন আর তোমাদের বাসায় আমার ভালো লাগছিল না। এরপর থেকেই তোমাদের বাসায় গেলে ভয়ে ভয়ে থাকতাম এবং তোমার থেকে দূরে দূরে থাকতাম। এটা তুমি বুঝতে পারতে আর হাসতে। তুমি কি মনে করতে পারছো? হয়তো পারছো না, কারণ অধিকাংশ ছেলেরাই এসব ভুলে যায়। তবে তোমার মনে থাকার কথা, ভোলার কথা নয়। কেননা ছাত্র হিসেবে তুমি ভালো ছিলে এবং তোমার মেমোরি ভীষণ শার্প। আমার সবই মনে আছে। মনে আছে সেই দিনের সেই ঘটনা। তুমি জানো, আস্তে আস্তে আমি যত বড় হয়েছি তোমাকে ঘৃণা করার বদলে আরও ভালোবেসেছি। জানি না আর কোনো মেয়ের এমন হয় কি না, তবে আমার হয়েছে। অবশ্য তোমাকে ভালোবাসার অনেক কারণ ছিল। সেদিনের সেই আকস্মিক ঘটনা ছাড়া তোমার চরিত্রের অনেক কিছুই আমাকে আকর্ষণ করত এবং ছোটবেলা থেকেই ভালো লাগার ব্যাপারটা তো ছিলই। তুমি ছিলে সুন্দর, স্মার্ট, ভালো ছাত্র। সর্বোপরি তোমার ব্যক্তিত্বই আমাকে আকৃষ্ট করেছিল। তবে আমার দুর্বলতা কখনোই তোমাকে বুঝতে দেইনি, এটা নিশ্চয়ই স্বীকার করবে তুমি। খেয়াল করেছ নিশ্চয় যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তোমাদের বাসায় যাওয়া কমিয়ে দিয়েছিলাম। এমনকি বছরে দুবারও যাওয়া হতো কিনা সন্দেহ। এর মধ্যে আমার জীবনেও ঘটে গেছে অনেক চড়াই উতরাই। আমার শিক্ষা জীবনে ঘটেছে চরম বিপর্যয়। সবই তুমি জানো। জানো, আমি জানতাম তোমার সঙ্গে আমার কখনোই সম্পর্ক হবার নয়। কেননা পারিবারিক ব্যবধান। তবুও মনে ক্ষীণ একটা আশা ছিল, যদি কখনো যোগ্য হই তবে তোমার সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু আমার শিক্ষা জীবন আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইতিমধ্যে সময়ও পেরিয়ে গেছে অনেক। অনেকের মুখেই শুনেছি তুমি একটি মেয়েকে ভালোবাসো। কখনো বিশ্বাস করিনি। মনে মনে বিশ্বাস করতাম আমিই বুঝি তোমার প্রথম ও শেষ ভালোবাসা। কি বোকা আমি, তাই না? তুমি কেন আমায় মনে রাখবে? কি দায় তোমার? আর আমিও তো কখনো তোমাকে আমার অনুভূতির কথা জানাইনি, বরং দূরে দূরে থেকেছি যাতে আমার দুর্বলতা প্রকাশ না পায়। যাক, তোমাকে দোষ দেই না, সবই আমার নিয়তি। জানো, প্রথম যেদিন তোমাকে আর তোমার ভালোবাসার মানুষটিকে দেখেছিলাম, সেদিন কেন জানি খুব কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম? আমি তো জানতামই তুমি অন্য কারো হবে। তোমার বিয়েতে নিমন্ত্রণ দিলে, গেলাম। তুমি তখনও বুঝলে না যে 18 বছর ধরে তুমি আমার হৃদয় জুড়ে আছো। অবশ্য তোমার কি দোষ? আমি তো তোমায় বুঝতে দেইনি। আজ আমি নিঃসঙ্গ। এ পর্যন্ত কাউকে আপন করতে পারিনি, আর তুমি দিব্যি সংসার করছো। বলতে পারো, কেন সেই ছোটবেলায় সেদিন এমন করেছিলে আমার সঙ্গে? তুমি যদি সেদিন এমন না করতে, তবে হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম না। আমার জীবনটাও তোমার মতোই সুখের হতো। কেন আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা নষ্ট হয়ে গেল বলতে পারো? জানি এ কথা কোনো দিন তুমি জানবে না। এ প্রশ্নের কোনো দিন জবাব পাবো না। তাও বললাম, নিজেকে সান্ত্বনা দেয়া আর কি। আমার না হোক, তোমার সুখ হোক। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে
কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।